সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় ভবঘুরে গ্রেফতার। আরও 4টি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বিচার শুরুর আদেশ। চিন্ময় কৃষ্ণ সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। 2 ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ। জামালপুরে বিএনপি জামায়াতের বেশিরভাগ প্রার্থী নিজেদের তুলনায় ধনী দেখিয়েছেন স্ত্রীদের। হলফনামার বিবরণ বাস্তবতার বিপরীত বলছেন সচেতন নাগরিকরা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। গত 6 মাসের 6টি হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত ছিল সিরিয়াল কিলার সম্রাট। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানায় পুলিশ। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে 2 পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে সিরিয়াল কিলার সম্রাটকে সকালে আদালতে পাঠায় পুলিশ। আসামির 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে থানা রোড এলাকা থেকে ভবঘুরে সম্রাট হোসেন ওরফে কিং খানকে গ্রেফতার করা হয়। পুলিশ জানান, সে থানা রোডে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো, রাতে থাকতো পরিত্যক্ত ওই ভবনে। স্থানীয়রা তাকে পাগল হিসেবেই জানত। রোববার কমিউনিটি সেন্টারটি থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ নিয়ে গেল 6 মাসে ভবনটি থেকে উদ্ধার হলো 5টি মরদেহ। পুলিশ জানায়, এলাকায় ঘটা আরও একটি হত্যাকাণ্ড সহ মোট 6টি হত্যায় জড়িত থাকার তথ্য দিয়েছে সম্রাট। টিভি ফুটেজ পর্যালোচনার পর তাকে গ্রেফতার করা হয়। আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ, যে উদ্দেশ্য কি, আরো কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। একটু নিপুর সঙ্গে কথা বলবো। নিপু, গ্রেফতার ব্যক্তি ও হত্যাকাণ্ডগুলোর বিষয়ে পুলিশ সবশেষ কি বলেছে, কি জানতে পারলেন, একটু জানাবেন আমাদের। আসলে গতকালকে যে দুটি মরদেহ উদ্ধারের পরে কিন্তু পুলিশের টনক নড়ে এবং তারা কিন্তু আশপাশের যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটি পর্যালোচনা করে এখানকার একজন ভবঘুরে, অর্থাৎ যার নাম মশিউর রহমান ওরফে সম্রাট, তাকে কিন্তু গ্রেফতার করে না এবং তাকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার জিজ্ঞাসাবাদে স্পষ্ট ভাষায় সে জানান যে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ 5টি হত্যার ঘটনা ঘটেছে এই কমিউনিটি সেন্টারের ভেতরে, সেটির সাথে সে জড়িত, এমনটি কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যেটি জানিয়েছেন যে শুধু এই 5টি হত্যাকাণ্ডই নয়, এর আগে মডেল মসজিদের সামনে এক পাগলের বৃদ্ধ মহিলার একটি লাশ পাওয়া গেছে, সেই হত্যার সঙ্গে কিন্তু এই সম্রাট জড়িত, এমনটি কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছেন তার স্বীকারোক্তি মূলে। যদিও পুলিশ বলছেন যে বিস্তারিত তার কাছ থেকে তেমন জিজ্ঞাসাবাদ করতে পারেনি। সেই বিষয়টি যখন তারা রিমান্ডে নিয়ে আসবেন তারপর তারা স্পষ্ট হবেন কেন, কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই মশিউর রহমান সম্রাট সে কিন্তু ভবঘুরে এবং পাগল বেশি কিন্তু গত 2 বছর যাবত এই সাভার থানা রোড এলাকায় এখানে কিন্তু অবস্থান করছিলেন। অনেকেই দেখেছেন তাকে, যে তাকে অনেকে বুঝেছেন যে সে একজন পাগল হিসেবে কিন্তু তাকে চিহ্নিত করতেন। কিন্তু আসলে সে তার কথাবার্তা, পুলিশ যেটা বলছেন যে তার কথাবার্তায় কিন্তু সে পাগলের যে ভাব সেটি কিন্তু তারা পায়নি। তবে মৃত্যুর কারণ নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু সে সুস্পষ্ট কোনো ধরনের কথা জানাতে পারেনি, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা এই যে ঘটনায়, অর্থাৎ যারা নিহত হয়েছেন, পুলিশ বলছেন তারা অধিকাংশই কিন্তু ভবঘুরে এবং সড়কের আশপাশে রাত কাটাতেন এমন মানুষগুলোকে হত্যা করেছে এই সম্রাট।
নিপু জানাচ্ছিলেন রিমান্ডে নেওয়া হলেই পুরোপুরি জানা যাবে আসলেই কিভাবে জড়িত ছিলেন বা আসলে জড়িত ছিলেন কিনা। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চিন্ময়ের বিরুদ্ধে হত্যা ও উস্কানির অভিযোগ আনা হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি থেকে এই মামলায় সাক্ষ্য গ্রহণ হবে। সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং বিশেষ দায়রা আদালতে তোলা হয় চিন্ময় সহ গ্রেফতার 23 আসামিকে। চিন্ময় ছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামিদের নিরাপত্তা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। গত বছরের 5 মে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। মামলার 40 আসামির মধ্যে এখন পর্যন্ত 23 জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। হত্যার বিচারে আজকে সাজ গঠন হয়েছে, এটা শুনে আমি খুব আন্তরিকভাবে খুশি হলাম। আসামি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে 302 এবং 109 ধারার অভিযোগ গঠন করা হয়েছে। বাকি সকল আসামিদের বিরুদ্ধে 147, 148, 149, 302 এবং 34 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। ওনার কোনো ইনভলভমেন্ট নাই, প্রত্যক্ষ বা পরোক্ষ কোন রকম এমনকি নির্দেশ নেই। যারা ওনাকে ইনভলভমেন্ট করছে নির্দেশদাতা হিসেবে, কিন্তু ওনার কোনো নির্দেশনা নাই। অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের কাজ শুরু হচ্ছে না বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ইস্যুতে সকালে রংপুরে তিস্তা নদী পরিদর্শনে যান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াও। পরিদর্শন শেষে রিজওয়ানা হাসান বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করতে চায় সরকার। এজন্য খুঁটিনাটি বিষয়গুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিক। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাদের সাথে ছিলেন। যে এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। হঠাৎ জানুয়ারির মতো হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। জামালপুরে ভোটের মাঠে ধনী প্রার্থীর ছড়াছড়ি। বিএনপি ও জামাতের অধিকাংশ প্রার্থী নিজের তুলনায় স্ত্রীদের বেশি ধনী দেখিয়েছেন। এসব প্রার্থীর হলফনামায় প্রদর্শিত আয় ও সম্পদ বিবরণী বাস্তবতার বিপরীত বলছেন সচেতন মহল। তাদের মত, হলফনামার সব বিষয় যাচাই বাছাই দরকার। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই শেষে জামালপুরের 5টি আসনে টিকে যাওয়া প্রার্থীদের হলফনামার হিসাব এখন আলোচনায়। জামালপুর 1 আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাদ হলফনামা অনুযায়ী বিভিন্ন পেশা, বাড়ি ভাড়া ও ব্যাংক থেকে তার বার্ষিক আয় 1,98,00,000 টাকার বেশি। স্থাবর অস্থাবর সম্পদ 12 কোটি টাকার কাছাকাছি। নিজের 105 তোলা ও স্ত্রীর 50 তোলা স্বর্ণ রয়েছে। সব প্রার্থীর মধ্যে শুধুমাত্র তিনি একটি পিস্তল ও শটগানের মালিক। জামালপুর 2 আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু অস্থাবর সম্পদের পরিমাণ 1,30,80,000 টাকা। দলের বিপদের সময়ও বিএনপির এই নেতার নামে কোনো মামলা নেই। স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ 1.5 কোটি টাকারও বেশি। একই আসনে জামাতের প্রার্থী সামুল হক, তিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। চাকরিজীবী এই প্রার্থীর অস্থাবর সম্পদ 1,13,00,000 টাকারও বেশি। বছরে আয় 17.5 টাকা। স্ত্রীর স্বর্ণ না থাকলেও নিজের নামে রয়েছে 5 ভরি। জামালপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল ব্যবসা থেকে বছরে আয় দেখিয়েছেন 32,16,000 টাকা। অস্থাবর সম্পদ রয়েছে 2,37,00,000 টাকারও বেশি। স্বামী স্ত্রী মিলে 130 ভরি স্বর্ণের মালিক তারা। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী দৌলতুজ্জামান আনসারি ব্যবসায়ী এই প্রার্থীর বছরে আয় 8,82,000 টাকার কাছাকাছি। নগদ অর্থ রয়েছে 1.5 কোটি টাকার বেশি। অস্থাবর স্থাবর মিলিয়ে সম্পত্তি রয়েছে 6.5 কোটি টাকা। পাশাপাশি স্ত্রীও স্থাবর অস্থাবর মিলিয়ে 6 কোটি টাকার মালিক। জামালপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার, তিনি একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদারের স্ত্রী। এই প্রার্থীর ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে 6.5 টাকা। অস্থাবর সম্পদ রয়েছে 1,22,00,000 টাকা।
জামালপুর 5 আসনে জামাত ইসলামের প্রার্থী আব্দুস সাত্তার। কৃষি কাজ করে বার্ষিক আয় 4.5 লাখ টাকা। স্থাবর সম্পদ 1,80,00,000 টাকা দেখালেও নগদ অর্থ রয়েছে মাত্র 1 লাখ টাকা। তার চেয়ে তার স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ বেশি। সচেতন মহল বলছে এসব প্রার্থীর হলফনামার আয় ও সম্পদের বিবরণের বাস্তবতার সাথে ফারাক রয়েছে। আমরা এইবারের নির্বাচন থেকে শুরু করে অতীতের নির্বাচনগুলো দেখে আসছি, যখন হলফনামা দেয়, হলফনামায় যে উল্লেখ করে সম্পদের বিবরণী, এখানে আমার কাছে অনেক সময়ই মনে হয়েছে ফলস অ্যান্ড বোগাস। কিন্তু আমরা দেখেছি যে এই সম্পদের বিবরণী সহজে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এগুলো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাচাই বাছাই করা হয় না। জামালপুরের 5টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছিল 46টি। এখন পর্যন্ত 28 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সম্প্রতি ভোলার বুরহানুদ্দিনের মেঘনা নদীতে অস্ত্রের মুখে কয়েকজন জেলে অপহরণের ঘটনা ঘটে। এরপরই জেলেদের মধ্যে তৈরি হয়েছে ডাকাত আতঙ্ক। সন্ধ্যার পর নদীতে মাছ শিকার করতে যাচ্ছেন না অনেকে। টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানোর কথা জানিয়েছে কোস্টগার্ড। কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ খ্যাত দ্বীপ জেলা ভোলা। মেঘনা ও তেঁতুলিয়া নদী ঘেরা এই অঞ্চলের তীরবর্তী এলাকার প্রায় 3.5 লাখ বাসিন্দা মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। গত 11 জানুয়ারি রাতে বুরহানুদ্দিন উপজেলার হাকিমউদ্দিন মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন মহিউদ্দিন সহ 4 জেলে। এ সময় হঠাৎই তাদেরকে ঘিরে ধরে ডাকাত দল। পরবর্তীতে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয় তাদের কাছ থেকে। পরে এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কেউ। প্রচুর পরিমাণ অত্যাচার করছে, কিন্তু কোন জায়গায় যে আমার করে ফালাইয়া থুইছে এটাই কইতাম পারি না। পরে আমরা রাত্রের বেলা সারিয়া দিয়ে আইসে রাইতের একটা এক বাড়িতে গেছে। আমাদেরকে আতায়া টাকা পয়সা যা যেমনি পাইছি সব লয়ে গেছে। লয়ে যাওয়ার পরে আমাকে নৌকা টোকা সারে দিয়ে মাঝিরে উঠে লয়ে গেছে। শীত মৌসুমের এই সময়ে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। এর মধ্যে ডাকাতির এমন ঘটনায় আতঙ্ক বেড়েছে তাদের। অনেকেই সন্ধ্যার পর নদীতে মাছ শিকার থেকে বিরত থাকছে। এতে পরিবার নিয়ে বিপাকে পড়ছে তারা। এ অবস্থায় রাতে কোস্টগার্ড ও নৌপুলিশের টহল ব্যবস্থা জোরদারের দাবি মৎস্যজীবীদের। মাছ পরা ধরছে, কিন্তু আমরা এখন নদীতে যাইতে পারি না, ডাহাইতে ভয়। নিষুধ করে তারপরে স্যার ফের তারপরে কেন যাইতে হয় এই শীতবানের মধ্যে। ডাকাতের অত্যাচারে স্যার আমরা তারপরে নদীতে বাইচা করতে পারি না। কোস্টগার্ড আর যদি নৌ পুলিশে যদি ঠিক মতন ডিউটি দেয় তাহলে ডাকাইতে এখানে আর নদী আশেপাশে আইতে পারবে না। কোস্টগার্ড জানায় ডাকাতদের গতিবিধি শনাক্তে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া জেলেদের নিরাপত্তায় নদীতে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। সম্প্রতি ডাকাতের ঘটনার প্রেক্ষিতে ডাকাত চক্রের গতিবিধি শনাক্তে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় কোস্টগার্ডের মৎস্যজীবীদের সাথে সরাসরি মত বিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। বুরহানুদ্দিনের 9টি ইউনিয়নে জেলে রয়েছে প্রায় 40,000। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা 19,838 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নোয়াখালীর জেলা কারাগারটি দীর্ঘদিনের অবহেলায় চরম ঝুঁকিতে। দেয়ালে ফাটল, ছাদে ধস, নিচু জমিতে জলাবদ্ধতা, সব মিলিয়ে বন্দী ও কারা সদস্যরা নিরাপত্তাহীন। এরই মধ্যে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারা সংশ্লিষ্টদের দাবি, বারবার চিঠি দিয়েও মিলছে না কোনো সাড়া। নোয়াখালী জেলা কারাগার শুধু একটি সরকারি স্থাপনা নয়, বরং এখন যেন হয়ে উঠেছে নীরব মৃত্যুফাঁদ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা কারাগারটি নির্মিত হয় 1967 সালে। সময়ের দীর্ঘ ব্যবধানে সংস্কার না হওয়ায় দেখা দিয়েছে ফাটল। মাঝে মধ্যেই খসে পড়ছে ছাদের পলেস্তরা, মরিচা ধরা রড আর ভাঙা গ্রিল, সব মিলিয়ে কারাগারটির প্রতিটি ভবনই যেন পরিত্যক্ত। এর মধ্যে 2017 সালে কারা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। কিছুদিন আগে হঠাৎ করে যে ভূমিকম্পটা, এই ভূমিকম্পের ফলে প্রায় প্রত্যেকটা বিল্ডিং এর কিছু কিছু অংশ উপর থেকে খসে পড়ছে। সর্বোপরি কথা হচ্ছে আমরা ভিতরে এবং বাহিরে আমাদের এই কারাগারটা খুবই ভয়াবহ অবস্থা আছে। এখানে আমরা বসবাস করতে পারতেছি না, দূর দূরান্ত থেকে আমাদের আসতে হয়। এখানে আমরা কোয়ার্টারে থাকার উপযোগী না, আমরা এখানে কোয়ার্টার থাকতে পারতেছি না। নিচু ভূমি ও দীর্ঘদিনের ড্রেনেজ ব্যবস্থা বিকল থাকায় সামান্য বৃষ্টিতে কারাগারের ভেতরে প্রবেশ করে পানি। এতে বন্দী কারারক্ষীদের ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। সম্প্রতি ভূমিকম্পে আরো নাজুক হয়ে পড়েছে ভবনগুলো। বজ্রা নামে ভবনটি মাটির নিচে দেবে যায় কয়েক ফুট। এ নিয়ে আতঙ্কে কারাবন্দী ও কর্মকর্তা কর্মচারীরা।
কারাবন্তরের বজ্র ভবন নামে একটা ভবন আছে, ওই ভবনটা কিছু অংশ ডেবে গেছে মাটির নিচে। হাজতি এবং কয়েদি বন্দীরা এবং আমরা সার্বক্ষণিক এখানে ডিউটি করি, সবাই আতঙ্কের মধ্যে আছে যে কখন যেন ভবনটা ভেঙে পড়ে। ড্রেনেজ সিস্টেম অকেজো, ভিতর থেকে পানি তো বাইরে যায় না, উল্টা বাহির থেকে ভিতরে পানি ঢুকে। বর্ষাকাল আসলে আমাদের ব্যারাকে পানি উঠে যায়, ময়লা পানি বাড়ি থেকে সব ময়লা পানির ভেতরে ব্যারাকে ঢুকে যায়, ডিউটি যায় গাম্বে দিয়ে যেতে হয়, ব্যারাকে থাকতে পারতেছি না আমরা। কারা কর্তৃপক্ষ বলছে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে 1 বছরে চিঠি দেওয়া হয়েছে 42টি, তবুও কোনো সাড়া মেলেনি। প্রত্যেকটা ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে এগুলা দুর্ঘটনায় নিপতিত হতে পারে, যার জন্য আমি এখানে যোগদানের পর থেকেই আমি প্রায় 40-42টা চিঠি দিয়েছি এবং এই চিঠি দেওয়ার মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নড়েচড়ে বসেছেন। নতুন করে কারাগার নির্মাণের জন্য 400 কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে, তবে কবে নাগাদ অনুমোদন মিলবে নিশ্চিত নয় গণপূর্ত বিভাগ। এটা পুনর্নির্মাণ এখনো ড্রয়িং ডিজাইন স্টেজে আছে এটা, আর এটা হয়তো সামনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে যে হলো এটা কবে নাগাদ পাশ হবে, কবে নাগাদ শুরু হবে। 5000 বন্দীর ধারণ ক্ষমতার এই কারাগারে প্রতিনিয়তই থাকছে 1500-এর বেশি বন্দী। এছাড়াও কারা কর্মকর্তা কর্মচারী রয়েছে 202 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। গুড়ের জন্য ঝিনাইদহের সুখ্যাতি দেশ জুড়ে। শীত এলেই এই অঞ্চলে বাড়িতে বাড়িতে চলে খেজুরের রস দিয়ে গুড় তৈরির মহাযজ্ঞ। বিক্রির জন্য জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে গড়ে উঠেছে খেজুর গুড়ের হাট। ব্যবসায়ীরা জানান, সপ্তাহে 2 দিনের হাটে কোটি টাকার গুড় বিক্রি হয়। রেললাইনের পাশে সাফদারপুর বাজার। ঝিনাইদহের কোটচাঁদপুরের এই স্থানে গত 40 বছর ধরে বসছে গুড়ের হাট, যা এখন পরিণত হয়েছে ঐতিহ্যে। হাট বসে সপ্তাহে 2 দিন, শনি ও মঙ্গলবার। প্রান্তিক গাছিরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেজুরের গুড় নিয়ে হাজির হন ক্রেতা বিক্রেতারা। এখানকার গুড় পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে। রকম ভেদে ঠিলা প্রতি গুড় বিক্রি হয় 900 থেকে 1400 টাকা পর্যন্ত। 7 বছর 18 সালে আমি গুড় কিনা কিনে আমার মহাজন আছে, প্রতি হাটে কিনে গুড় 3000, 4000, 500, 6000 পর্যন্ত ভাড়া কিনে। 900 টাকাতে বাদি নিয়ে 1400-1500 টাকা পর্যন্ত ভাড়া আছে। ওজন আছে 8 কেজি, 7 কেজি, 14 কেজি। 35 থেকে 40টা গাছ আমার আব্বু কাটে। আর রস হচ্ছে দিন 15টা 12টা, এখন হয় কিছুদিন আগে মনে করেন যে 24-25টা পর্যন্ত হয়েছে। এই হাটে আমার ফ্যামিলি সহ 35 বছর যাবৎ ব্যবসা করতেছি এবং আমি এই নিজে গুড়ের সাথে 17 বছর অবগত আছি। গুড়ি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে নলেন গুড় পাওয়া যায়, চাষির সঠিক গুড়টা এখানে পাওয়া যায়, কোনো ভেজাল নাই গুড়ে। গুড়ের পাশাপাশি এই হাটে বেচাকেনা হয় মাটির ভার। চাহিদা অনুযায়ী কিনে নেন গুড় ব্যবসায়ী ও গাছিরা। ইজারাদার জানান, সপ্তাহে অন্তত কোটি টাকার গুড় বেচাকেনা হয় এই হাটে। সরকারি পৃষ্ঠপোষকতায় উৎপাদন বাড়বে, সেই সাথে হাটের পরিধিও বৃদ্ধি পাবে বলছেন ব্যবসায়ীরা। যদি কেউ প্রকৃতপক্ষে সঠিক জিনিস পেতে চায়, খেতে চায়, তাহলে তারা এখানে চলে আসলে আমার মনে হয় অরিজিনাল জিনিসটা তারা পাবে। 35, 40, 45 এরকম বেচাকেনা করছি। 70 টাকার ভাড়া হাফ দাম এসে গেছে আর কি। এই পর্যায়ে বেচা কেনা নর্মাল পর্যায়ে। আমাদের এখন বর্তমান জনের দাম হচ্ছে না, হাজিরা হচ্ছে। গুড়হাটের বিভিন্ন জেলা থেকে, ঢাকা শহর থেকেও গুড় কিনতে ব্যাপারীরা আসে। আমাদের এখানে কোনো রকম হইল গিয়ে ভেজাল, চিনি মুক্ত, তারপরে আবর্জনা মুক্ত গুড় বিক্রি করা হয়। গুড় উৎপাদনে ভেজাল রোধে তদারকি চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। প্রতি বছর 454 মেট্রিক টন গুড় উৎপন্ন হয়। আমরা কৃষকদেরকে নিরাপদ গুড় উৎপাদনের বিষয়ে পরামর্শ প্রদান করে আসছি। জেলায় প্রায় 1.5 লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে রস আহরণযোগ্য গাছ 1,12,000-এর বেশি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এখনকার মতো শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।